নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে আমরা আছি চোখ রাখছি খবরে। রাজ্যের মণিপুরে জনগোষ্ঠীর ধর্মীয় পীঠস্থান পূর্ণিমা দেবতা বাড়ির নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার সন্ধ্যায় অভয়নগরে পূর্ণিমা দেবতা বাড়ির নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সব জাতি জনগোষ্ঠীর ঐতিহ্য রক্ষার দায়িত্ব পালন করছে সরকার। এক্ষেত্রে রাজ্যের সব জনজাতি গোষ্ঠীর সমাজপতিদের ভাতা দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুধু তাই নয়, সমাজপতিদের ভাতা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে বলে ওই দিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলে করা যেতে পারে এই মন্দিরে প্রতি বছর উদযাপিত হয় ঐতিহ্যবাহী প্রতিভা লাই হারাও বা উৎসব। সরকার চেষ্টা করছে যে এই যে এতগুলো জাতি গোষ্ঠী এখানে আছেন, তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি, তাদের যে পরম্পরা এবং সামাজিক যে রীতিনীতি, সেগুলো অক্ষুণ্ণ রাখা আমাদের সরকারের আমরা বদ্ধপরিকর। আমরা সেটা রাখতেই হবে। আমাদের সম্প্রদায়ের, প্রতিটি সম্প্রদায়ের যে ভাষা, তার যে সংস্কৃতি এবং উৎসব এবং ঐতিহ্য, সেটাকে সম্মান এবং বিশেষ করে সেটাকে সংরক্ষণ রাখাও প্রয়োজন। আমি অনেক জায়গায় জনজাতি গোষ্ঠীর অনেক প্রোগ্রামে আমি যাই। আমাদের এখানে 19টি জনজাতি গোষ্ঠী আছে, তারপরেও সাবট্রাইবসও কিন্তু প্রচুর এখানে, এবং দেখা গেছে প্রায় 40+ জনজাতি সাবট্রাইবস আছে, এবং এক একজনের এরকমও আছে প্রায় 500 থেকে 1000 তাদের লোক সংখ্যা। আমি সমস্ত চিফ সেক্রেটারির মাধ্যমে ডিএম সাহেবদের আমি বলেছি যে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করুন এবং তাদেরকে কীভাবে সম্মান দেওয়া যায়। ওনাদের যে সমাজপতি যারা আছেন বা সমাজপতির পরিবর্তে যদি অন্য কোনো নাম থাকে, তো সেই নামেও তাদেরকে আমরা কিভাবে সহায়তা করতে পারি। আপনারা জানেন যে 2000 টাকা করে আমরা যারা সমাজপতিরা আছেন জনজাতি গোষ্ঠী, তাদেরকে একটা আমরা সম্মাননা দিই। এবার আমরা বাড়িয়ে সেটাকে 5000 করেছি। আমি বলেছি সবাইকে আমরা দেবো, এগুলো খুঁজে বের করুন, তাতে করে উৎসাহিত করুন, আর কিছু না। সমাজের জন্য যারা কাজ করবে তাদেরকে তো আমাদের সম্মান দেওয়াটা এটা আমাদের ডিউটি। ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মর্মান্তিক মৃত্যুর তদন্ত নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার মৃতার বাড়িতে গিয়ে তার পরিবারের উদ্দেশ্যে জ্ঞাপন করেন সমবেদনা। স্কুলের অনুষ্ঠান চলাকালীন প্রচন্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে অসুস্থ হয়ে মৃত্যু হয় দীপান্বিতার। ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে 2য় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শনিবার যোগেন্দ্রনগরের মৃতার বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দীপান্বিতা জিবি হাসপাতালে ভর্তি থাকার সময় তার দফতর থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ছোট্ট মেয়েটিকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ঘটনা তদন্তের জন্য জেলা শাসক ও শিক্ষা দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার এই কঠিন সময়ে পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যদি আরেকটু নমনীয় হতো তাহলে একটা মৃত্যু এড়ানো যেত। বিষয়টা তো নিউজ পেপারে উঠলো, আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছে স্কুল এডুকেশন, ওনাকে বলেছি পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য। বাকি আজকে এলাম, আমি শুনলাম ওদের কাছ থেকে। এই রিপোর্টও আমার কাছে অলরেডি দেওয়া হয়েছিল। রিপোর্টটা আমি পড়েছি, ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট। তো যাই হোক, পুরো বিষয়টা দেখছি এখন। তো যাই করি, যাই হেল্প করি বা কিছু করি, আলটিমেটলি তো দীপান্বিতাকে তো আর ফিরে পাওয়া যাবে না। আর ওদের সাথে আছি, এতটুকু আমি বলতে পারি। তার সদ্গতি কামনা করি।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুসারে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান্বিতা পালের। 9 নভেম্বর স্কুলে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রচন্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বলা হয়। পরিবারের দাবি, বারবার অসুস্থতার কথা জানানো সত্ত্বেও শিক্ষিকার নির্দেশে রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় দীপান্বিতাকে। প্রত্যক্ষদর্শীদের মতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ছোট্ট মেয়েটি। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তীব্র রোদে থাকার ফলে মারাত্মক হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল দীপান্বিতার। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে দীপান্বিতা। ঘটনাটিকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ। এই হৃদয় বিদারক ঘটনার পর জবাবদিহিতার ব্যাপক দাবি উঠেছে সব মহল থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রম আইন ব্যবস্থায় বড় পরিবর্তন আনলো কিন্তু দেশ জুড়ে কার্যকর হলো 4 নতুন শ্রমবিধি। সরকারের দাবি, শ্রম আইনের আধুনিকীকরণ ও কর্ম পরিবেশকে সময় উপযোগী করতে এই উদ্যোগ। তবে শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, শ্রমিক সুরক্ষা কমিয়ে মালিক পক্ষকে আরো সুবিধা দেবে এই নতুন বিধি। আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো কেন্দ্রীয় সরকারের শ্রম সংস্কারের নয়া অধ্যায়। 4টি নতুন শ্রমবিধি চালুর মধ্য দিয়ে স্বাধীনতার পর থেকে প্রচলিত শ্রম আইন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনলো নরেন্দ্র মোদী সরকার। শ্রম আইনগুলোর বর্তমান সময়ের অর্থনীতি এবং কর্ম পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে দাবি কেন্দ্রীয় সরকারের। তবে এই সংস্কারের ফলে শ্রমিকের স্বার্থ উপেক্ষিত হয়ে মালিক পক্ষের সুবিধা আরও বৃদ্ধি পাবে বলে দাবি শ্রমিক সংগঠনগুলির একাংশের। 2019 এবং 2020 সালে সংসদে পাশ হওয়া মোট 4টি শ্রমবিধির আওতায় 44টি পুরনো শ্রম আইনকে সংকুচিত করা হয়েছে। এর মধ্যে 15টি আইনকে অপ্রাসঙ্গিক বলে বাতিল করা হয়েছে এবং বাকি আইনগুলি একত্রিত করে তৈরি হয়েছে 4টি নতুন কাঠামো। শ্রমিক সংক্রান্ত বিধি, শিল্পক্ষেত্রে সম্পর্ক সংক্রান্ত বিধি, সামাজিক সুরক্ষা বিধি, পেশাগত সুরক্ষা, স্বাস্থ্য ও কাজের পরিবেশ সংক্রান্ত বিধি, এই 4টি বিষয় হলো নতুন কাঠামো। শ্রম আইনের জটিলতা কমিয়ে দেশকে আত্মনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ প্রয়োজন ছিল বলে দাবি কেন্দ্রীয় সরকারের। স্বাধীনতার আগে এবং পরে তৈরি হওয়া আইনগুলো বর্তমান কর্মসংস্কৃতি ও শিল্প কাঠামোর সঙ্গে খাপ খায় না বলে এই আধুনিকীকরণ বলে দাবি কেন্দ্রের। তবে শ্রমিক সংগঠনগুলির মতে নতুন বিধির ফলে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শ্রমিক স্বার্থ। সবচেয়ে বড় বিতর্ক উঠেছে প্রতিষ্ঠান পরিচালনার নিয়মে পরিবর্তন নিয়ে। নতুন বিধি অনুযায়ী 300-র কম কর্মী থাকলে কোনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে সরকারকে না জানিয়ে। আগের নিয়মে 100 কর্মী থাকলে স্ট্যান্ডিং অর্ডার কার্যকর হতো, যেখানে শ্রমিক বরখাস্ত বা সাসপেন্ড হলে দিতে হতো নোটিশ। এখন সেই সীমা 300 করা হয়েছে, ফলে শ্রমিক অব্যাহতির ক্ষমতা বাড়ল মালিক পক্ষের। শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এতে যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বাড়বে শ্রমিক ছাঁটাই বা প্রতিষ্ঠানে বন্ধ হওয়ার ঝুঁকি। ফলে কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বাড়বে, কমবে নিরাপত্তা। শ্রম সংক্রান্ত আইন সংবিধানের যুগ্ম তালিকায় থাকায় কেন্দ্রের আইন কার্যকর করতে হলে সংশ্লিষ্ট রাজ্যের অনুমোদন প্রয়োজন। স্বাভাবিক কারণেই এতে বিপত্তি জানিয়েছে কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলও। এই বিধিকে শ্রমিক বিরোধী বলে নিন্দা করেছে সিআইটিইউ সহ 10টি শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। শ্রমিকের সুরক্ষা কমিয়ে নিয়োগদাতা সংস্থাগুলির খাতির করা হয়েছে বলে তাদের অভিযোগ। গৃহীত হলে কিন্তু এই 29টি যে শ্রমিক স্বার্থ সৃষ্ট আইন আছে তা কিন্তু আর থাকবে না। আরেকটি বিষয় দেখা যাক যে ভারতে 70% শিল্পে 74% শ্রমিক আছে। এই 74% শ্রমিক কিন্তু শ্রম আইনের আওতার বাইরে চলে যাবে এবং আমাদের দেশে সংগঠিত শিল্পক্ষেত্র অত্যন্ত কম। আমাদের দেশে 10% হচ্ছে সংগঠিত শিল্পক্ষেত্র এবং 90%ই হচ্ছে অসংগঠিত শিল্পক্ষেত্র। এবং কোন শিল্প সংস্থাতে 100 শ্রমিক যেখানে ছিল যে সেখানে ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না, সরকারের অনুমোদন লাগবে, সেখানে এখন 300 পর্যন্ত শ্রমিককে শিল্প সংস্থা ছাঁটাই করতে পারবে। অর্থাৎ এই আইনগুলোর বেশিরভাগটাই শ্রমিক শ্রেণীর বিপক্ষে। অন্যদিকে আরএসএস ঘনিষ্ঠ ভারতীয় মজদুর সংঘ স্বাগত জানিয়েছে এই সংস্কারকে। তাদের মতে শ্রম আইন
সহজীকরণ ও কেন্দ্রীকরণের ফলে কর্মসংস্থান বৃদ্ধির তৈরি হয়েছে সুযোগ। নতুন শ্রমবিধি বাস্তবে কতটা শ্রমিক বান্ধব বা শিল্প বান্ধব তা সময়ই স্পষ্ট হবে। যদিও এর ফলে বিদেশি নিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের গতি বাড়বে, এই হলো সরকারের বক্তব্য। কিন্তু শ্রমিক সংগঠনগুলির আশঙ্কা, শ্রমিক সুরক্ষার দেওয়াল ভেঙে দিয়ে ঝুঁকি বাড়বে কর্মক্ষেত্রে। ফলে এই বিধির বাস্তব প্রয়োগ আগামী দিনে ভারতীয় শিল্প ও শ্রম বাজারে কোন পথে দিয়ে যায় তার নজরে রাখবে দেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধলাই জেলার গন্ডাতুইসা মহকুমার উল্টাছড়া কানাংকতা পাড়া ব্রু রিয়াং পুনর্বাসন শিবিরে শনিবার সরেজমিনে পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। বছরের পর বছর শিক্ষা, স্বাস্থ্য ও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত থাকলেও 2018 সালে বিজেপি সরকার গঠনের পর পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন জনগণের দুয়ারে প্রশাসন প্রকল্পের আওতায় সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেন মন্ত্রী। কর্মসংস্থান, পানীয় জলের অভাব, রাস্তাঘাটের সমস্যা, চিকিৎসা পরিষেবা ইত্যাদি একাধিক ইস্যু উঠে আসে সামনে। ব্রু সমাজে বাল্য বিবাহের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অল্প বয়সে বিবাহ শিক্ষাকে বাধাগ্রস্ত করে এবং পরিবারকে পিছিয়ে দেয় বলে শিবিরবাসীদের জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। পাশাপাশি ব্রু পরিবারের আত্মনির্ভরতার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর রাবার মিশন প্রকল্পের দিকও তুলে ধরেন তিনি। তাদের জন্য রিসেটেলমেন্ট ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আজকে তারা রিসেটেলমেন্ট হয়েছে, বিভিন্ন জায়গার মধ্যে তাদের স্কুল, হোস্টেল, বিভিন্ন সুবিধা, একলব্য স্কুল করা হয়েছে। এখনও তাদের কি অসুবিধা রয়েছে তার জন্য তাদের সঙ্গে আলোচনা করার জন্য এসেছি। যা তাদের যে ছোট ছোটগুলি এটা এখনো হয়নি, এগুলো হবে আগামী দিন। তাদের জন্য আমাদের সরকার অনেক চিন্তাধারা করেছে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বন করা এবং বিভিন্ন স্কিমের মাধ্যমে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মধ্যে শুক্রবার ত্রিপুরা বার কাউন্সিলের এনরোলমেন্ট সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে 420 জন নবনিযুক্ত আইনজীবীদের হাতে এনরোলমেন্ট সনদ তুলে দেন উপস্থিত বিশিষ্ট আইনজীবী অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, সিনিয়র অ্যাডভোকেট পি.কে. বিশ্বাস, পি.কে. ধর, পি.কে. পাল, কে.এন. ভট্টাচার্য সহ রাজ্যের বেশ কয়েকজন বিশিষ্ট আইনজীবী। নবীন আইনজীবীদের সমাজ এবং দেশের প্রতি দায়বদ্ধতা মনে রেখে পেশাগত সততা বজায় রাখার শপথ নিতে হবে। আগামী দিনে তারা এই বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বরিষ্ঠ আইনজীবীরা। এটা সবচেয়ে বড় প্রোগ্রাম। এই কারণে বলছি যে আজকে আমরা 420 জনকে আমরা নতুন অ্যাডভোকেট যাদের আমরা সনদ দিচ্ছি তারা আজকে থেকে প্র্যাকটিসিং রাইট পেয়ে গেল। এটা বার কাউন্সিলের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, কারণ এত বড় প্লটে এতগুলি অ্যাডভোকেট কখনো দেওয়া হয়নি। আর আমি আমার টেনিউরে আমি যতদিন ছিলাম প্রায় অ্যাবাউট 1000 আমি এনরোলমেন্ট দিয়েছি আমার টেনিউর। যাই হোক, আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে যে এতগুলি অ্যাডভোকেটকে আমি এনরোলমেন্ট দিতে পেরেছি বা আজকে দিয়েছি, এবং ভবিষ্যতে তারা প্র্যাকটিস করবে, ভালো অ্যাডভোকেট হবে, আমাদের যে নোবেল প্রফেশন অ্যাডভোকেসি সেটার মান মর্যাদা রক্ষা করবে, সবাই কোর্টের ডেকোরাম মানবে, সেগুলি আমি আশা করি তাদের কাছ থেকে, এবং আমি আমার বক্তৃতার মাধ্যমেও সেটা বলেছি। সুতরাং আমি সব কর্মীর কাছে প্রার্থনা করি। আগরতলা কলকাতা রুটে বাড়তে থাকা যাত্রী চাহিদার মাঝে আবারও স্বস্তির খবর। আগামী 17 ডিসেম্বর থেকে নতুন একটি 180 আসনের এয়ারবাস চালু করবে বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা ইন্ডিগো। আগামী 17 ডিসেম্বর থেকে আগরতলা কলকাতা রুটে বিমান পরিষেবা আরো জোরদার করতে নতুন একটি বিমান যুক্ত করতে চলেছে ইন্ডিগো। একটি 180 আসনের এয়ারবাস নিয়মিতভাবে এই রুটে চালু হবে 17 ডিসেম্বর থেকে। ফলে যাত্রীরা আরো বেশি সংখ্যক ফ্লাইটের সুবিধা পাবেন, যেখানে কমবে টিকিটের চাপ এবং নিয়ন্ত্রণে থাকবে বিমান ভাড়া। ইন্ডিগোর দেওয়া তথ্য অনুসারে নতুন এয়ারবাস ফ্লাইট 6E713 কলকাতা থেকে রওনা দেবে সকাল 7:55 আগরতলায় পৌঁছে আবার সকাল 9:50 আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে ফ্লাইট 6E663। এই নতুন ফ্লাইট চালু হলে আগরতলা থেকে কলকাতা রুটে ইন্ডিগোর দৈনিক বিমান সংখ্যা 6 থেকে বেড়ে দাঁড়াবে 7-এ। এই মুহূর্তে ইন্ডিগো প্রতিদিন 5টি 180 সিটের এয়ারবাস, একটি 78 সিটের
এটিআর চালায় আগরতলা থেকে কলকাতা রুটে। মাঝে মাঝে যাত্রী চাহিদা অনুযায়ী 180 সিটের বদলে 230 সিটের এয়ারবাসও নামায় ইন্ডিগো। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘ 30 বছর বন্ধ থাকার পর চলতি বছরের 28 অক্টোবর থেকে আগরতলা থেকে শিলচর রুটেও 180 সিটের এয়ারবাস পরিষেবা চালু করছে ইন্ডিগো। মঙ্গলবার ও শুক্রবার অর্থাৎ এই রুটে বিমান চলাচল হচ্ছে সপ্তাহে 2 দিন। এই একই বিমানে যাত্রীদের মিলছে বেঙ্গালুরু যাতায়াতের সুবিধাও। ইন্ডিগোর পাশাপাশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও আগরতলা বিমানবন্দরে বাড়িয়েছে পরিষেবা। 26 অক্টোবর থেকে আগরতলা থেকে বাগডোগরা রুটে 180 আসনের বোয়িং বিমান চালু করেছে এই সংস্থাটি। পাশাপাশি আগরতলা থেকে কলকাতা রুটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে 2টি 180 সিটের বোয়িং বিমান চলাচল করছে প্রতিদিন। সার্বিকভাবে বলতে গেলে ইন্ডিগোর নতুন এয়ারবাস যুক্ত হলে কলকাতা থেকে আগরতলা রুটে প্রতিদিন বিমান চলাচল করবে মোট 9টি। এই ক্ষেত্রে ইন্ডিগোর হবে 7টি এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের হবে 2টি। দৈনিক 9টি ফ্লাইট চলাচল করলে যাত্রীদের টিকিটের ঘাটতি দূর হবে। উৎসব বা গুরুত্বপূর্ণ সময়ে চাহিদা বাড়লেও ভাড়া অতিরিক্ত বাড়বে না। আরও আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত হবে বলে মনে করছেন যাত্রী সাধারণ। আগামী শীতকালীন ভ্রমণ মরশুমের আগে বিমান সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সুবিধা এনে দেবে ত্রিপুরার যাত্রীদের জন্য। তার বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।